পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। আচ্ছা, এই থিওরিটা শুরু করার আগে তোমাদের এই টার্মটা একটু বলে দিই। পর্যায়বৃত্ততা এটা কি? পর্যায়বৃত্ততা এটা যেটা বলছে, এই কথাটার মানে কি? কারণ এইটা অনেক সূত্রগুলো যখন আমরা বলবো সেখানে তোমাদের এটা কিন্তু আলোচনা হবে। পর্যায়বৃত্ততা বলতে যে ধরো একটা কোনো বস্তু, এটা দিয়েই বলি, একটা কোনো বস্তু একটা বৃত্তাকার পথে আবর্তন করছে, এরকম একটা বৃত্তাকার পথে আবর্তন করছে। এ, এটা ধরে নাও বি, এটা সি, এটা ধরে নাও ডি। ঠিক আছে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেল, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এতে। এইভাবে যদি সে বারবার আবর্তন করে তখন সেই গতিটাকে বলা হয় বৃত্তীয় গতি। তাই তো, বৃত্তীয় গতি, যেহেতু বৃত্তাকার পথে বস্তুটা গতিশীল আছে। এবং এটাকে পর্যায়বৃত্ত গতি কখন বলা হয়? পর্যায়বৃত্ত মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি একটা বিন্দুকে সে অতিক্রম করে, বুঝা গেল? যেমন ঘড়ির কাঁটার গতিটা, এটা পর্যায়বৃত্ত গতি। সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে দেখো একবার আবর্তন করছে যে কোনো একটা বিন্দুকে। ঠিক আছে, মিনিটের কাঁটা 1 ঘন্টাতে, ঘন্টার কাঁটা 12 ঘন্টাতে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার সে অতিক্রম করছে। তাহলে এই গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলছি। ঠিক আছে, তাহলে পর্যায়বৃত্ত বলা হলে এটা মাথায় রাখবে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা বিন্দুকে সে অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে আমরা যে পর্যায়বৃত্ততা যে বলছি, যে একটা ধর্ম, সেই ধর্মটার রিপিটেশন হবে। ঠিক আছে, মানে ধরে নাও তোমাদের এখানে যতজন তোমরা আছো, তোমাদেরকে যদি এমনভাবে আমি সাজিয়ে দিই, দেখা গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মানে প্রত্যেকের ধর্ম এমনভাবে চেঞ্জ হচ্ছে, দেখা গেল চতুর্থ নম্বরটা তার ধর্মটা 1 নম্বরের সঙ্গে মিলে গেল, তার আচার আচরণের সঙ্গে। আবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জন দেখা গেল চতুর্থের সঙ্গে মিলে গেল। তার মানে কি হচ্ছে, একই রকম, মানে 1 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর এরা একই ধর্ম বিশিষ্ট হচ্ছে। ঠিক আছে, এটা কি, মানে দেখো রিপিট হচ্ছে বারবার, দুজনের পরেই আরেকজনের জায়গায় সেই ধর্মটা রিপিট হচ্ছে। ঠিক এইরকম ভাবে যেমন বৃত্তাকার পথে ঘুরছিল, এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর অতিক্রম করছিল, এখানে দেখা গেল কি নির্দিষ্ট কতগুলো মৌলকে সাজালে পরে পরে তাদের ধর্মটা পরিবর্তন ঘটছে। এটাকে পর্যায়বৃত্ততা বলা হচ্ছে। ঠিক আছে, দেখো এইটার এখানে গুরুত্ব কি। প্রথমে এইখানে আমরা যে পর্যায় সারণী যেটা পড়ব, এখানে প্রথমে এই পর্যায় সারণীর মধ্যে কি জিনিসটা রাখা আছে। অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতিতে যেটা বলা আছে, দেখো এখানে 118টা মৌল আছে, 118টা। ঠিক আছে, 118টা মৌল আছে। এই 118টা মৌলর কার ধর্ম কিরকম, কি করে মনে রাখবে তোমরা? আর এটা মনে রাখতে হবে, যেমন আমি তোমাকে যদি বলি যে অ্যামোনিয়া গ্যাস, যদিও মৌল নয়, এটা যৌগ, ঝাঁঝালো গন্ধযুক্ত। H2S গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, ওটা গন্ধ নেই। অক্সিজেন গ্যাস, তারও গন্ধ নেই। ঠিক আছে, তাহলে এই রকম করে তোমার যদি যৌগগুলোর ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে এত যৌগ তো প্রকৃতিতে অনেক যৌগ আছে, তাহলে প্রত্যেকটা যৌগের কিরকম ধর্ম হবে মনে রাখা সম্ভব কি? সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমাদের এই মৌলগুলোর যদি ধর্ম জানা থাকে, মৌলগুলো প্রত্যেকটা মৌলের ধর্ম কিরকম হয়, তো সেইগুলোকে জানা থাকলে তারা কি ধরনের যৌগ গঠন করতে পারে বা তাদের বৈশিষ্ট্য কিরকম হতে পারে সেটা সম্বন্ধে কিছুটা আন্দাজ করা যায়। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে একটা সোডিয়াম একটা ধাতু, সক্রিয় ধাতু, ক্লোরিন একটা অধাতু, এটা গ্যাস। ঠিক আছে, এই সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের যদি বিক্রিয়া করা হয়, সোডিয়াম তীব্র ধাতু, একদম সক্রিয় ধাতু, মানে সোডিয়ামকে জলের সংস্পর্শে নিয়ে আসলেই মানে জ্বলে উঠবে। ঠিক আছে, তাপ উৎপন্ন হবে প্রচুর।
ঠিক আছে। আর ওটা যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এটা না থাকছে সোডিয়ামের ধর্ম আর না থাকছে ক্লোরিনের ধর্ম, নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড। এই যৌগটা কিরকম হবে, ঠিক আছে, সেটা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এই মৌলগুলোর ধর্ম সম্বন্ধে আমাদেরকে কিছুটা ধারণা নিতে হবে। আর এই ধারণাটা শুধু ক্লাস 10-এ সীমাবদ্ধ থাকছে তা কিন্তু নয়, এর পরবর্তী ক্ষেত্রে মানে এই স্টেজ থেকে, এটা আমরা কেমিস্ট্রি পার্টে ঢুকে গেছি, এই অংশটা থেকে মানে এখন থেকে একদম 11-12 বা হায়ার এডুকেশনে যত পড়বে, এই পর্যায় সারণী এমন একটি জায়গা, এটাই মানে কেমিস্ট্রির মূল অস্ত্র বলা যায় আর কি। এইটা তোমাদেরকে জানতেই হবে, কারণ এই মৌলগুলো কার সঙ্গে কিভাবে কি বিক্রিয়া করবে, কি যৌগ উৎপন্ন করবে, তাদের ধর্ম কিরকম হবে, এইগুলো জানা থাকলে তোমাদের কেমিস্ট্রির অনেক কিছু জিনিস সহজ হয়ে যায়, অজৈব রসায়ন যেটা। তো সেই হিসাবে এই মৌলগুলোকে আলাদা আলাদাভাবে তুমি যদি তাদের ধর্মগুলো মুখস্থ করতে যাও, 118টা মৌলের ধর্ম মনে রাখা খুব কঠিন হয়ে যাবে। তো সেইগুলোকে, সেই সমস্যাটা দূর করার জন্য কি করা হচ্ছে না, ওই যেটা বলছিলাম যে কিছু জন, যেমন ধরো তোমাদের এতজনের মধ্যে প্রথম জন, চতুর্থ জন, সপ্তম জন একই রকম ধর্ম বিশিষ্ট, এই একই রকম ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে এক জায়গায় স্থাপন করা হচ্ছে, মানে সেরকম ভাবে এরা এইরকম ধর্মের, এরা এরকম ধর্মের, এরা এরকম ধর্মের, যেমন হয় আর কি, যে কিছু একটা কোনো স্কুলে স্টুডেন্ট অনেকজন, ধরো 200 জন স্টুডেন্ট আছে, তো সেই জায়গায় 4টা সেকশন করা হলো, 4টা সেকশন। তাহলে সেই জায়গায় কি করা হচ্ছে না, ছেলেদেরকে পঠন পাঠন ভালো করার জন্য প্রথম সারির ছেলেদেরকে, মানে যারা পড়াশোনাতে ভালো, তাদেরকে একটা সেকশনে রাখা হলো, তার থেকে কম কোয়ালিটিদেরকে আরেকটা সেকশনে রাখা হলো, এরকম ভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় মানে আমরা যখন টিচাররা যখন পড়াতে যাব, তো সেই জায়গায় আমরা যখনই এ সেকশনে যাব, ভেবে নেব কি এই সেকশনের ছেলেরা ভালো, তাহলে তাদেরকে সেরকম ভাবে গাইড করতে হবে। তার থেকে কম মেধা সম্পন্ন ছেলেদেরকে সেইভাবে গাইড করতে হবে, যাতে করে তারা ভালো একটু রেজাল্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমাদের হচ্ছে পর্যায় সারণীতেও মৌলগুলোকে সেরকম ভাবে একগুচ্ছ মানে একসঙ্গে স্থান দেওয়া হয়। এইরকম ধর্মগুলো একটা জায়গায়, গ্যাস কঠিন মানে কঠিন পদার্থকে একরকম জায়গায়, তরল পদার্থকে, গ্যাসীয় পদার্থকে, ধাতু অধাতু, এরকম বিভিন্ন রকম ধর্ম থাকবে, তাদেরকে একরকম জায়গাতে স্থান দেওয়া হবে। ঠিক আছে, তো এই স্থান দেওয়াটা একদিনে হয়নি, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমার স্থান দেওয়া হয়েছে। তো সেইটার আগে প্রথমে একটু ইতিহাসটা জানতে হবে। সেটা বলছে, প্রথম দেখো ডোবেরিনারের ত্রয়ী সূত্র, যেটা ত্রয়ী সূত্র, তো এই ত্রয়ী সূত্রটা জেনে রাখতে হবে। মানে এইগুলো ধরে নাও ডাইরেক্ট হয়তো ত্রয়ী সূত্র কি যদি বলে তোমাদেরকে, খুব ইজিলি তোমরা মুখস্থ করলে বা পড়লে লিখে দিতে পারলে, কিন্তু এইরকম উদাহরণটা দিয়ে দিল। যেমন যে উদাহরণটা দেওয়া আছে দেখো, প্রথমে তোমাদের 3টে ত্রয়ী 1, ত্রয়ী 2 এবং ত্রয়ী 3 বলে দেওয়া আছে। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এদের পাশে যে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা, এই সরি ভর সংখ্যা, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা নয়, ভর সংখ্যা, এদের ভর, পারমাণবিক ভর। তো এই পারমাণবিক ভর যেটা দেওয়া আছে, এই ত্রয়ী সূত্রতে বলছে এই 3টে মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মানে 3জনেরই ধর্ম প্রায় একই রকম, 3জনের মৌলেরই ধর্ম প্রায় একই রকম। তো তাদেরকে খুঁজে খুঁজে দেখা গেছে যে এই পরপর 3জন, হ্যাঁ, যদি সাজানো হয়, তার পারমাণবিক ভরটা প্রথম এবং তৃতীয়র সমষ্টিটার মানে গড় মানটা হবে মাঝের যে মৌলটা আছে তার সঙ্গে সমান। ঠিক আছে, মানে এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে দেখো, লিথিয়ামের 7 আর পটাশিয়ামের হচ্ছে 39, 7 এবং 39 যোগ করলে দেখো যেটা হচ্ছে তোমার 46, সেই 46কে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো 23 আসছে, আর 23টা দেখো সোডিয়ামের পারমাণবিক ভর।
ঠিক আছে? তো সেই হিসাবে এটাই বলছে সূত্রটার, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এইরকম তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী যদি সাজানো হয়, মানে ক্রমশ পারমাণবিক ভরটা বাড়ছে এইরকম ক্রম অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে সেক্ষেত্রে বলছে কি যে মাঝের মৌলটির পারমাণবিক ভর অপর দুটো মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান হবে। ঠিক আছে? তো এখানে তোমার তিনটে উদাহরণ দেওয়া আছে, এই তিনটি উদাহরণেই করবে, মানে টোটাল এই উদাহরণগুলোর মধ্য থেকে হয়তো এটা অবজেক্টিভ কোশ্চেন দিয়ে দিল, এদের মধ্যে সম্পর্ক কি মৌলগুলোর মধ্যে। তাহলে দেখা গেল ওই মাঝের মৌলটির পারমাণবিক ভর অপর দুটো মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান হচ্ছে। ঠিক আছে? এটা জেনে রাখবে। এর সীমাবদ্ধতাটা একটু জেনে রাখতে হবে। সীমাবদ্ধতা, তো সীমাবদ্ধতা বলছে যে এই সূত্রটা, এটা কিন্তু তখন পিরিয়ডিক টেবিল আবিষ্কার হয়নি, বুঝেছো? মানে মৌলগুলোর মধ্যে তখন এত মৌল আবিষ্কারও হয়নি। তো সেই যে মৌলগুলো আবিষ্কার হয়েছে তাদেরকে একই ধর্ম, রাসায়নিক ধর্মের মিল আছে সেরকম ভাবে সাজাতে গিয়ে তখন এইরকম বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম মতামত দিয়েছেন। প্রথমে যেটা বললাম ডোবেরিনারের যে ত্রয়ী সূত্র, সেইখানে ত্রয়ী সূত্র দিতে গিয়ে দেখা গেল এরকম চারটি ত্রয়ী গঠন করা গেছে। এখানে যে তিনটা দেওয়া আছে এরকম চারটি ত্রয়ী গঠন করেছে যতগুলো মৌল আছে, এর বেশি ত্রয়ী সৃষ্টি করতে পারেনি, আর খুঁজে পায়নি। এটা দেখা গেছে তাদের ক্ষেত্রে মিলছে না। তো স্বাভাবিকভাবেই তোমার মৌল আবিষ্কার হয়ে গেল ধরে নাও 30টা 40টা, আর সেখানে মাত্র চারটি, চারটি মানে 3 4 12টি, 12টি হচ্ছে মৌলের হচ্ছে রাসায়নিক ধর্মের সাদৃশ্যের মিল খুঁজে পেল। তো বাকি মৌলগুলোকে কিভাবে করবে? তো সেইটার জন্য তখন আরো বিজ্ঞানীদের গবেষণা চললো। আর আরেকটা এখানে ত্রুটি আছে, দেখো 2 নম্বরটার মানে সমধর্মী বলছে, রাসায়নিক ধর্মের মিল আছে এরকম মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান সাজাও তাহলে বলছে মাঝেরটির পারমাণবিক ভর অপর দুটোর গড় মানের সমান। কিন্তু সেরকম রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এরকম দেখো না, নাইট্রোজেন, তোমার ফসফরাস আর আর্সেনিক, তাহলে এদের রাসায়নিক ধর্মের মিল আছে এবং এদেরকে দেখো ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো আছে। দেখো এই ক্ষেত্রে তোমার 31 এদের দুজনের গড় মানের সঙ্গে সমান হচ্ছে না, তাহলে এটাও একটা ত্রুটি। ঠিক আছে? তাহলে এইগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। মানে কেমিস্ট্রিতে বেশিরভাগটাই, এটা শুধু এই 10 বলে নয়, যখন 12 11 12 পড়বে সেই জায়গাতেও দেখবে এই কেমিস্ট্রির বেশিরভাগ অংশগুলো মুখস্থ করতে হবে। ফিজিক্স যেমন একটা লজিক অনুযায়ী হয়, এখানে তোমার সূত্রের আর কি করে লজিক খুঁজবে, এটা সূত্র, ত্রয়ী সূত্র, এখানে এটা ফলো হচ্ছে না। আচ্ছা, নেক্সট আসছে দেখো নিউল্যান্ডের অষ্টক সূত্র, বিজ্ঞানী নিউল্যান্ড, তার হচ্ছে অষ্টক সূত্র। এই অষ্টক সূত্রটাও তোমাদের মুখস্থ করতে হবে, পরীক্ষাতে থাকতে পারে। এখানে যেটা বলছে যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, যেমন ত্রয়ী সূত্রতেও দেখলে তিনটে মৌলকে পারমাণবিক ভর ক্রমশ বাড়ছে এরকম ভাবে সাজানো হয়েছিল। এখানে 8টা মৌলকে পরপর সাজানো হবে ক্রমবর্ধমান, ক্রমশ পারমাণবিক ভরটা বাড়বে। এরকম ভাবে যদি সাজানো হয় যে কোনো একটা মৌল, তার পরবর্তী 8 নম্বর মৌলটা রাসায়নিক ধর্মের মিল থাকবে। এটা অনেকটা কিন্তু সহজ হলো ত্রয়ী সূত্রের থেকে। ঠিক আছে? মানে এরকম তুমি ধরে নাও তোমরা 8 জন পরপর সিরিয়ালি আছো, যেটা আমি 3 জন বলে চতুর্থ জনে বলছিলাম, সেটা এরকম 8 জন পরপর সাজানো আছে। তাহলে সেই 8 জন নয়, ধরো অনেকজন আছে, তার মধ্যে প্রথম জন তারপরে অষ্টম জনের সঙ্গে তার সাদৃশ্য থাকবে, দ্বিতীয় জন যখন হবে নবম জনের সঙ্গে। ঠিক আছে? মানে তারপর থেকে 8 জন বাদ দাও, বুঝতে পারলে? তাদের একটা সাদৃশ্য থাকছে। এখানে দেখো উদাহরণ হিসেবে দেওয়া আছে যে সা রে গা মা পা ধা নি সা, যে তোমাদের স্বরগ্রাম যেটা থাকে স্বরগ্রাম, তাহলে এখানে 8টা আছে, তো 1 2 3 4 5 করে 7টা আছে। তাহলে এখান থেকে শুরু করলে হাইড্রোজেন যদি শুরু করো তাহলে তারপর থেকে দেখো অষ্টম, তোমার 1 2 3 4 5 6 7, এই 8, এই 8 নম্বর মৌল। ঠিক আছে? মানে এরকম পরপর গেলে দিয়ে আবার এদিক থেকে শুরু করলে এরকম ভাবে যদি যাওয়া হয় তাহলে দেখো অষ্টম মৌল। আবার একই রকম ভাবে লিথিয়াম আছে,
লিথিয়াম থেকে 8 নম্বর মৌল 1 2 3 4 5 6 7 8 সোডিয়াম, মানে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের সাদৃশ্য আছে, এটা ত্রয়ী সূত্রতেও বলেছিল। একই রকম ভাবে বেরিলিয়াম, আমি যদি কার্বন বলি, ধরো কার্বন থেকে শুরু করলাম, তাহলে কার্বন 1 2 3 4 5 6 7 8, দেখো সিলিকন, কার্বন আর সিলিকন একই ধর্ম বিশিষ্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আবার বলছে কি যে এর ভর সংখ্যা লেস দেন 40, 40-এর কম ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে এই অষ্টক সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে, তার থেকে বেশি হলে আবার আলাদা হয়ে যাচ্ছে, এটা মিল খুঁজে পাচ্ছে না। তার মানে এটার মধ্যেও ত্রুটি থাকছে। তাহলে অষ্টক সূত্র যেটা বলেছে যে মৌলগুলি কে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হবে, না একই রকম হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লোথার মেয়ারের ধারণা, লোথার মেয়ারের একটা ধারণা, এটা হচ্ছে সপ্তশীর্ষ একটা সূত্র আছে, সপ্তশীর্ষ। এই সপ্তশীর্ষ কি, এখানে বলছে যে পারমাণবিক আয়তন এবং পারমাণবিক ভরকে যদি একটা লেখচিত্রের আকারে দেখানো হয়, তাহলে কতগুলো চূড়া পাওয়া যাবে। দেখো এখানে তোমরা একটু বইটা উল্টাবে, এই যে দেখো তোমার পারমাণবিক আয়তন, মানে এই যেমন লেখচিত্র আঁকা হয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে যেরকম লেখচিত্র অঙ্কন করা হয়, সেরকম ভাবেই মানে ওয়াই অক্ষ বরাবর এদিকটা হচ্ছে ওয়াই, এই ওয়াই অক্ষ বরাবর পারমাণবিক আয়তন। পারমাণবিক আয়তন জিনিসটা কি, যেমন ভাবে কোনো একটা বস্তুর আয়তন বলা হয় ভর বাই ঘনত্ব, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে আয়তন সমান ভর বাই ঘনত্ব। তাহলে পারমাণবিক আয়তন মানে যে কোনো মৌলগুলোর পারমাণবিক আয়তন কত সেটা জানা যাবে, ঠিক আছে। আর তার পারমাণবিক ভর এক্স অক্ষ বরাবর পারমাণবিক ভর, এটা যদি সাজানো হয় বিভিন্ন মৌলগুলোর এরকম ভাবে যদি সাজানো হয়, যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে সেই মৌলগুলোকে যদি সাজানো হয়, তাহলে কি হবে না, এই মৌলগুলোর তোমার অবস্থান দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায়, এই অবস্থানগুলো, এই অবস্থানগুলো, ঠিক আছে। এটা বলছে চূড়াগুলিতে যেগুলি আছে, মানে যতগুলো চূড়া পাবে, এই চূড়াগুলোতে যে মৌলগুলো আছে সেগুলো সব হবে ধাতু, ধাতুধর্মী। এটা দেখা গেছে, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে যেগুলো চূড়াতে অবস্থিত, সেই চূড়াতে অবস্থিত মৌলগুলো সব ধাতু। আর যেগুলো তোমার চূড়ার নিচে পাদদেশে যেগুলো অবস্থিত, এই যেগুলো, এগুলোকে বলা হচ্ছে তোমার ওই ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, ঠিক আছে। হ্যাঁ, ক্ষারীয় মৃত্তিকা। আর এদের ঠিক মাঝে অর্থাৎ চূড়া এবং পাদদেশের মাঝে যেগুলো যারা অবস্থান করছে এই মধ্যবিন্দুতে, এরা হচ্ছে তোমার অধাতু, ঠিক আছে। এই অংশটাতে দেখো যে যে ক্ষার ধাতুগুলি যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলোর পারমাণবিক আয়তন সর্বাধিক, এরা লেখচিত্রের প্রতি তরঙ্গের শীর্ষে অবস্থান করে, মানে চূড়াগুলোতে যারা অবস্থান করছে এগুলো ধাতু। আর ক্ষারীয় মৃত্তিকা ক্রমহ্রাসমান অংশের মধ্যবর্তী, একটু ভুল বলা হয়ে গেছিল, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি যেগুলো আছে সেগুলো হচ্ছে মাঝে, যারা ক্রমহ্রাসমান মানে যখন নিচের দিকে, ক্রমবর্ধমান নয় কিন্তু ক্রমহ্রাসমান, মানে এই জায়গাটা একটু খেয়াল করবে, এই যে চূড়াগুলো এদিক থেকে যখন ওদিকে যাওয়া হচ্ছে তখন কি হচ্ছে, ক্রমশ বাড়ছে, তারপরে যখন নিচের দিকে নামছে ক্রমহ্রাসমান, ক্রমশ হ্রাস হচ্ছে যখন, ঠিক আছে, তার মাঝে যেগুলো অবস্থান করছে সেগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা, আর পাদদেশে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে অধাতুগুলো, ঠিক আছে। সেটা এখানে বলা আছে, দেখো এই যে হ্যালোজেন মৌলগুলো যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ক্রম বর্ধমান অংশের অবস্থান করছে। এখানে একটা জেনে রাখো বলে একটা পয়েন্ট বলা আছে, এটা একটু জেনে রাখবে। দেখো আমরা প্রথম দিকে এই যে সূত্রটা যেটা বলা হলো, পারমাণবিক ভর ক্রমশ বাড়ছে সেই অনুযায়ী এটাকে সজ্জিত করা হয়েছে।
তো এক্ষেত্রে যদি পরবর্তী ক্ষেত্রে মানে যখন আধুনিক পর্যায় সূত্রটা তৈরি হয়েছে, সেখানে পারমাণবিক ভরের পরিবর্তে পরমাণু ক্রমাঙ্ক ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে। সেক্ষেত্রেও বলছে কি এই লেখচিত্রটা সঠিক, মানে এটা এখন পর্যন্ত তার সঠিকতাটা আছে এটার। ঠিক আছে, মানে এই যে লেখচিত্রটা অঙ্কন করা হয়েছে, যেটা বলে যে চূড়াগুলোতে খাদ্যই থাকছে, মানে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এটা সত্য। ঠিক আছে, এরপরে তোমাদের এইটা পড়তে হবে, এটি খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে তোমাদের পড়ে, যে মেন্ডেলিফের পর্যায় সূত্র। ঠিক আছে, তো বিজ্ঞানী মেন্ডেলিফ, তারপরে এত সব বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিলেন, তারপরে উনি যেটা দিয়েছেন কি, যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে দেখা যাচ্ছে কি ভৌত বা রাসায়নিক ধর্মগুলোর পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে। ঠিক আছে, যেমন যে অষ্টক সূত্রটা পড়লে, যে কোনো একটা মৌল তার অষ্টম মৌল ভৌত রাসায়নিক ধর্মের মিল থাকছিল। ইনি বলছেন কি, মেন্ডেলিফ বলছেন যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, ক্রমশ পারমাণবিক ভরটা বাড়ছে, কারণ হাইড্রোজেনের সব থেকে কম 1, এরপরে যত বাড়াবে পারমাণবিক ভরটা বাড়তে বাড়তে দেখা যাবে কি যে কোনো মৌলর রাসায়নিক ধর্ম যত পরমাণু সংখ্যা বাড়বে তার রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। কিরকম ভাবে না, এইটাকে প্রকাশ করার জন্য উনি একটা টেবিল করেছিলেন, মেন্ডেলিফের যেটাকে আমরা পর্যায় সারণী বলি। হ্যাঁ, যে সেইখানে টেবিল করেছিলেন, যার এই টেবিলটা সম্বন্ধে একটু জেনে রাখতে হবে। তার 7টা হচ্ছে পর্যায়, আর হচ্ছে যে শ্রেণী ছিল তোমার 8টা। ঠিক আছে, শ্রেণী সংখ্যা 8টা ছিল। তো এটাও তোমাদের কোশ্চেন থাকে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে তোমার শ্রেণী সংখ্যা আর পর্যায় সংখ্যা কত। তোমার ধরো এইরকম যে মৌলগুলো স্থাপন করা হবে, এরকম ধরো আমি একটু ইয়ে করে দিলাম, কাছাকাছি করে দিলাম। তো এইরকম উলম্ব ভাবেও কিছু রেখা থাকবে, এরকম ভাবে উলম্ব দিকে এরকম। তো সেই অনুভূমিক দিকে যে রেখাটা থাকছে, এই যে রেখাটা, এটাকে বলা হচ্ছে পর্যায়, মানে এটা 1 নম্বর পর্যায়, এইটা যদি বলা হয় এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়। হ্যাঁ, এটা পর্যায়। আর এইগুলো হচ্ছে শ্রেণী, এটা 1 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর শ্রেণী, এটা 3 নম্বর শ্রেণী। এইগুলো নাম্বারিং যেটা করা হচ্ছে, এটা হচ্ছে রোমান হরফে। আর এই পর্যায়গুলোকে নর্মালি নাম্বার যেটা দেওয়া হয় 1 2 3 করে, সেভাবে নাম্বার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে 7টা পর্যায় আর হচ্ছে তোমার 8টা শ্রেণী মেন্ডেলিভের, মানে তোমার মানে পুরনো যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীতে। এবারে এইখানে যেটা বলছে যে এরকম যে শ্রেণীগুলো আছে, এখানে যে মৌলগুলো আছে তাদেরকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, এখানে তোমার তো 8 নম্বর শ্রেণী পর্যন্ত আছে নাকি, তাহলে এইখানে ধরো না 1 2 3 4 5 6 7 8, 8টা, যেমন সে অষ্টক সূত্রে 7টা ছিল, এখানে তোমার 8টা। তাহলে এখানে পরপর এই ক্রমবর্ধমান মৌল, ধরে নাও এখানে যে একটি মৌল আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, এই হাইড্রোজেনের পরে পরপর যদি মৌলগুলোকে সাজানো হয়, এইখানে তোমার আবার আরেকটি যে মৌল থাকবে, সোডিয়াম, লিথিয়াম আসবে না। হ্যাঁ, লিথিয়াম, এই লিথিয়াম যে মৌলটা আছে, এই হাইড্রোজেনের সঙ্গে তার সাদৃশ্য থাকছে, এরকম ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়। ঠিক আছে, এটা তোমার এই ছকটা থেকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটা, আধুনিকের সঙ্গে মেন্ডেলিফের প্রাথমিক পর্যায় সূত্রের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি না, এই মেন্ডেলিফের পর্যায় সূত্র প্রথমে যেটা ছিল, এখানে দেখো এই যে 0 শ্রেণী যেটা দেখানো আছে না, এই 0 শ্রেণীটা ছিল না মেন্ডেলিফের পর্যায় সারণী প্রথমে যেটা দেখিয়েছিলেন, তৈরি করেছিলেন। তারপর আধুনিকে এই 0 শ্রেণীটা এলো, মানে 8টা শ্রেণীর পরে
জিরো শ্রেণী, ওটা 9 নম্বর শ্রেণী। ঠিক আছে, ওটা জিরো শ্রেণী বলা হচ্ছে। সেটা তোমার এখানে বলা আছে, এইগুলো একটু তোমাদেরকে পড়ে নিতে হবে, জাস্ট রিডিং একটু পড়ে নেবে। এই শ্রেণী সংখ্যা এখানে যেটা বলা আছে, আর উপশ্রেণী একটা বলা আছে। উপশ্রেণীটা কি না, প্রত্যেকটা শ্রেণীকে আবার দুটো ভাবে ভাগ করা আছে, এ আর বি। এ আর বি একটা শ্রেণীকেই দেখো দুদিকে ভাগ করা আছে, এ বি করে। এগুলো একটু খুব সমস্যা হতো যখন আধুনিক পর্যায় সূত্রটা তৈরি হয়নি, তার আগে এরকম একই শ্রেণীতে আছে অথচ এ আর বি উপশ্রেণীতে, এইগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অসুবিধাজনক ছিল। বর্তমান দিনে সেটা আইউ পি পি এক নাম, মানে নাম অনুসারে এটাকে আবার মডিফাই করা হয়েছে। হ্যাঁ, এই যে এখানে দেখো আইইউপিএসসি প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সারণী এখানে একটা বলা আছে। এইটা থেকে এইটা হচ্ছে এখন বর্তমান দিনে এই পর্যায় সারণীটাকে ব্যবহার করেই তোমার হচ্ছে সবকিছু মৌলের রাসায়নিক বা ভৌত ধর্মগুলো বিচার করা হয়। ঠিক আছে, আর এইটি তোমাদেরকে একদম সারা জীবনের জন্য মুখস্থ রাখতে হবে যতটা সম্ভব। ঠিক আছে, মানে দেখবে যতজন কেমিস্ট্রির কোনো স্টুডেন্ট বা টিচার যাই হোক না কেন, তাদের কাছে এই টেবিলটি থাকবেই, পিরিয়ডিক টেবিল যেটা বলা হয়। এই টেবিলটা দিয়েই সব কিছু দেখবে থিওরি ব্যাখ্যা করা হয় তাদের। আর ওইটা জানা থাকলেই তোমাদের কেমিস্ট্রি অনেক সহজ হয়ে যাবে, মানে প্রত্যেকটার অন্তত কারণটা ব্যাখ্যা করতে পারবে, এই কারণে এটা হচ্ছে বলে। ঠিক আছে, ওইটা তোমাদেরকে জানতে হবে। আর এই কারণেই মানে তোমাদের এই ক্লাস 10-এর কেমিস্ট্রির পোর্শনটা বেশিরভাগটাই এখন এখানে মুখস্থ করতে হয়, কারণ তুমি তো পুরো ডিটেলসটা জানছো না। এই যে পিরিয়ডিক টেবিল থেকে আমি প্রত্যেকটা ধর্ম কিভাবে ব্যাখ্যা করব, সেইগুলো আমাদের এখন সবগুলো জানা সম্ভব নয়। এখন এখানে এইটুকু সিলেবাসের মধ্যে জানানো যাবে না, তো স্বাভাবিকভাবেই এখন এখানে অনেকটাই তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে তোমাদের যে অংশটা বললাম, এই জেনে রাখো পার্টটা যেটা আছে, এই জেনে রাখো পার্টটি একটু পড়ে রাখো। এখানে যেটা বললাম, মেন্ডেলিফের সময় নিষ্ক্রিয় মৌলগুলো তখন আবিষ্কৃত হয়নি, মানে তখন পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কার হয়েছে তাদেরকেই স্থান দেওয়ার জন্য বিভিন্ন রকম শ্রেণীর তখন পর্যন্ত আবিষ্কার হয়নি, তাই হচ্ছে শূন্য শ্রেণীটার কোনো দরকার ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়েছে, তাই নিষ্ক্রিয় মৌল যদি আবিষ্কার হয় তাদেরকে স্থান দিতে হবে। মেন্ডেলিভ কি করলেন, তাদের জন্য আলাদা একটা ঘর করে দিলেন, হ্যাঁ, যেটা হচ্ছে জিরো শ্রেণী। ঠিক আছে, যেটাই বলা আছে, সেই জন্যই দেখো এটি পরবর্তীকালে সংশোধিত পর্যায় সারণীর অন্তর্ভুক্ত হয়, মোট শ্রেণীর সংখ্যা হয়ে যায় 9টি। তারপর মেন্ডেলিভ তার পর্যায় সারণী গঠনের সময় মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করলেও এইখানে এইটা একটা ত্রুটি আছে মেন্ডেলিভের পর্যায় সারণী, মানে এটা বলছে কি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছে, সাজালেই বলছে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু ব্যতিক্রম দেখো এখানে বলে দিয়েছে যে বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের উপর অধিকতর গুরুত্ব দেন, বলছে সেই জন্য 4 জোড়া মৌলের ক্ষেত্রে দেখা গেছে অধিকতর পারমাণবিক ওজনের মৌলগুলি নিম্নতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলগুলির আগে স্থান দেওয়া হয়েছে। মানে কিছু বেশি পারমাণবিক ভর আছে অথচ কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে তাকে স্থান দিয়ে দিয়েছে। মানে যদি এরকম বলি যে এর পারমাণবিক ভর সব থেকে কম, তারপর তোমার বেশি, তোমার বেশি, তোমার বেশি, তোমার বেশি, তোমার বেশি, এরকম ভাবে নর্মালি হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু কি হয়েছে, ওর বেশি কিন্তু ওকে এর আগে স্থান দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ, সেইগুলোকে বলছে মিসফিট পেয়ার বলছে আর কি। ওই মৌলগুলোকে তোমাকে এই মিসফিট পেয়ার বিশিষ্ট মৌলগুলোকে, পেয়ার মানে জোড়া, আর ফিট করছে না, সেই জন্য মিসফিট বলা হচ্ছে আর কি। সেই মৌলগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, যে আর্গন, তারপর এখানে পটাশিয়াম, যে মৌলগুলো এদেরকে দেখো কে কাকে কার পরে স্থান দিয়ে দিয়েছে। আর্গনের তোমার দেওয়া আছে 39.95, কিন্তু পটাশিয়ামের দেওয়া আছে দেখো 39.10। ঠিক আছে, তো এখানে এর কম আছে, একে আগে স্থান দিয়ে দিয়েছে।
তো সেরকম ভাবে এই মিসফিট গুলো একটু জেনে রাখবে। আচ্ছা, তারপরে আর একটা বিষয় আছে যে পর্যায় সূত্র অনুসারে মৌলগুলিকে সাজানোর সময় মেন্ডেলিভ পর্যায় সারণী অনেকগুলো ফাঁকা স্থান রেখে দিয়েছে। মানে সব মৌলগুলো তো এই যে বললাম বর্তমানে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। মেন্ডেলিভ যখন পর্যায় সূত্র তৈরি করেছিলেন তখনই তো আর সব মৌল আবিষ্কার হয়নি, তাই তো? তাহলে মৌলগুলোকে যখন ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছে, তখন যখন এরকম মিসম্যাচ হচ্ছে তখন কি করেছে না, ধরে নাও আমি যদি বলি যে 8টা তো তোমার ঘর ছিল, তাহলে এইখানে 8জন পারমাণবিক গুরুত্ব ক্রমশ বাড়ছে, এই অনুযায়ী সাজানো হয়েছে। দেখা গেল 9 নম্বর জন কি হয়েছে, 1 নম্বরের সঙ্গে সাদৃশ্য আছে, তাহলে 1 নম্বরের জায়গায় এসে মানে 1 নম্বর শ্রেণীতে এসে সে বসে গেল, তার সঙ্গে 1 নম্বরের সঙ্গে 9 নম্বর ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাচ্ছে। তো এরকম ভাবে মিসফিট যেটা হলো, মিসফিট পেয়ার, সেটা কি না বেশি পারমাণবিক ভরকে কমের আগে স্থান দিয়ে দিয়েছে। তো এইরকম বেশ কিছু যখন হয়ে যাচ্ছে তখন কি করছে না, কিছু জায়গা ফাঁকা রেখে দিচ্ছে, ফাঁকা স্থান করে দিয়েছে, বলছে এইগুলো এখন আবিষ্কৃত হয়নি, এই মৌলগুলো পরে আসবে, আবিষ্কৃত হয়ে যাবে। উনি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, ঠিক আছে, যে এই মৌলগুলো এখানে পাওয়া যাবে। তো সেইটাই প্র্যাকটিক্যালি পাওয়াও গেছে। যেটা দেখো এখানে বলেছে যে পর্যায় সূত্র অনুসারে মৌলগুলিকে সাজানোর সময় মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনেকগুলি ফাঁকা স্থান ছিল। মেন্ডেলিভ পর্যায় সারণীর শ্রেণী 3 নম্বর শ্রেণীতে বলছে বোরন অ্যালুমিনিয়ামের নিচে এবং শ্রেণী 4-এর সিলিকনের নিচে মোট 3টি ফাঁকা স্থানে যথাক্রমে একা বোরন, একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন নামে 3টি মৌলের অস্তিত্ব এবং তাদের ধর্ম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। ঠিক আছে, মানে ওই মৌলগুলো ওইখানে তোমার ফাঁকা জায়গা রেখে দিয়েছে এবং ওইখানে ফাঁকা জায়গাগুলোকে বলছে একা বোরন, মানে বোরনের নিচে যে ফাঁকা স্থানটা আছে একা বোরন, আর অ্যালুমিনিয়ামের নিচে যেটা আছে সেটাকে বলছে একা অ্যালুমিনিয়াম, এবং তোমার 4 নম্বর সিলিকনের নিচে যেটা আছে সেটা হচ্ছে একা সিলিকন। তো এই যে 3টে ঘর আছে সেখানে তুমি সেখানে তারা ফাঁকা স্থান রেখে দিয়েছিল। তো সেই ফাঁকা জায়গাগুলো পরবর্তী ক্ষেত্রে বলছে মৌল পাওয়া যাবে, এবং সেই মৌলগুলো বর্তমান দিনে পাওয়া গেছে। তাদের নাম দেওয়া আছে দেখো, স্ক্যান্ডিয়াম, গ্যালিনিয়াম এবং জার্মেনিয়াম, যাদের ধর্ম ওই মৌল শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের ধর্মের সঙ্গে সাদৃশ্য আছে। ঠিক আছে, কেমন বিজ্ঞানী বুঝতে পারছো তো? আগে থেকেই ফাঁকা জায়গা রেখে দিয়েছে এবং তাদের ধর্মটা এদের মতনই হবে, এটাও উনি বলে দিয়েছেন। পাওয়াও যাবে এবং তাদের ধর্ম এরকমই হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল। হ্যাঁ, এখানে তোমাদের আধুনিক পর্যায় সারণীটা আজকে থাক।